আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই বোন সবাই কেমন আছে? আশা করছি অনেক বেশি ভালো আছি। আরো ভালো থাকবো যেদিন আমরা সফল হব। আর বাবা মাকে বলবো, বাবা আমি সফল হয়ে গেছি, আমি অ্যাডমিন ক্যাডার হয়েছি, আমি পুলিশ ক্যাডার হয়েছি। কি শান্তি! আপনার বাবা যখন আপনার এই খুশির সংবাদটা শুনবে, তখন আত্মহারা হয়ে সবাইকে গর্ব করে বলবে, এই জানো, আমার ছেলে পুলিশ ক্যাডার হয়েছে, আমার ছেলে অ্যাডমিন ক্যাডার হয়েছে। তো কলেজের ভাই বোন, এই যে একটা বড় সুসংবাদ, যেটা আপনি আপনার বাবা মাকে জানানোর অপেক্ষার প্রহর গুনতেছেন, এটা যেন সফল হয়। এই সফলতার পানে, এই এই সফলতাকে আমরা আপনাদের সাথে থেকে যাতে আপনার সফলতাটাকে একটু এগিয়ে নিতে পারি, সানিত করতে পারি, এর জন্যই কিন্তু আজকের এই আয়োজন। এবং আজকের আয়োজনে আমাদের যিনি আছেন, আমাদের জব মেডিসিনের সৌভাগ্য যে আমরা স্যারের মতো থ্যাংক ইউ এরকম স্যার। একজন গুণী মানুষকে পেয়েছি। কারণ যার হাত ধরে শত শত বলবো না, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় আজকে ক্যাডার পর্যায়ে, কি বলবো, কর্মে বসে আছেন। কেউ অ্যাডমিন ক্যাডার, কেউ পুলিশ ক্যাডার, কেউ ট্যাক্স ক্যাডার। আমি এখন পর্যন্ত যতগুলো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, আমি যখনই স্যারের নাম বলতাম, বলতো হ্যাঁ স্যারের ভাইবা করতেছিলাম, স্যারের প্রিলিড ক্লাস করেছিলাম, স্যারের লিখিত ক্লাস করেছিলাম, স্যারের সবকিছুতেই আমি সাথে ছিলাম। অর্থাৎ একটা জিনিস ফিল করেন, যখনই আমি কোনো ভালো কর্মের কোন একটা মানুষের সাথে আলোচনা করতেছিলাম, এই আলোচনার মধ্যেই স্যারের নামটা উঠে আসতো। তো গুণীকে, যারা জ্ঞানী, তারা কি করে? গুণীর কদর করে। থ্যাংক আর ইউ এই স্যার। কদরগুলো আমরা করতে না পারলেই আমাদের কাছ থেকে এই গুণী মানুষগুলো কিন্তু হারিয়ে যাবে। কেন? কারণ যারা জ্ঞানের ভান্ডার নিয়ে থাকে, তাদের এই জ্ঞানের মূল্যায়ন যদি আমরা না করি, তাহলে একটা সময় এই জ্ঞানী মানুষগুলো তার আর জ্ঞানকে বিলাই দেওয়া বন্ধ করে দিবে। সো আমরা এরকম একজন জ্ঞানী এবং গুণী মানুষকে পেয়েছি, শ্রদ্ধেয় মিলন স্যার। থ্যাংক ইউ স্যার। এবং মিলন স্যারের কাছ থেকে আজকে আমরা বিসিএস রিলেটেড এমন কিছু চমৎকার কথা শুনবো, যে কথাগুলোর মাধ্যমে আপনি আপনার নিজেকে ইন্সপিরেশনে আনতে পারবেন, নিজেকে শানিত করতে পারবেন, নিজেকে ডেডিকেটেড করতে পারবেন, নিজেকে কিভাবে কোন কৌশল অবলম্বন করে কম সময়ে প্রিলি পাস করা যায় সে কৌশলগুলো জানতে পারবেন। এবং ব্যর্থতা সফলতার গল্পও শুনতে পারবেন। কিভাবে একজন স্টুডেন্ট ব্যর্থ হয়, কিভাবে একজন স্টুডেন্ট ঘুরে দাঁড়িয়ে মাত্র 3 মাসের মধ্যে তার সফলতা নিয়ে আসে, 4 মাসের মধ্যে তার সফলতা নিয়ে আসে, বা কিভাবে একটা স্টুডেন্ট আগে থেকে প্রস্তুতি নিয়ে তার নিজেকে শানিত করে। এই সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আজকে পাবেন। এবং স্যার অনেকগুলো প্রশ্ন রেখেছেন, যে প্রশ্নগুলো আপনাদের মনের প্রশ্ন, থ্যাংক ইউ স্যার। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু স্যার একটা একটা করে দিবেন। সো কলেজের ভাই বোন, আজকে আমরা এরকম একজন জ্ঞানী মানুষকে সাথে পেয়েছি। সো অবশ্যই আমরা সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ, সবাই সবাই শেয়ার করব। আমার কলেজের ভাই, কলেজের বোন, সবাই শেয়ার করব, সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ। জুয়ার ভাই, আপনি একটু সবগুলো গ্রুপে দিয়ে দেন, কারণ আজকের ক্লাসটা হচ্ছে আমাদের। অবশ্যই আমরা সৌভাগ্যবান, এই যে টপি আক্তার, আমরা সৌভাগ্যবান যে you, আমরা sir. এরকম একজন জ্ঞানী মানুষ পেয়েছি, Thank you, sir. এরকম Thank you, একজন sir. জ্ঞানের ভান্ডার পেয়েছি। বিশ্বাস না হলে আপনার আশেপাশে যারা আজকে অ্যাডমিন ক্যাডার আছে, পুলিশ ক্যাডার আছে, আপনার যে বড় ভাই আছে, আপনার যে চাচাতো ভাই আছে, আপনার যে এলাকার ভাই আছে, বোন আছে, তাকে জিজ্ঞেস করে দেখেন, এই মানুষটাকে কোনো না কোনো ভাবে চিনবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হয় ভাইবার কোর্সে ছিলেন, নইলে লিখিত কোনো না কোনো ভাবে কোর্স করেছেন, অথবা ইউটিউবে সার্চ দিয়ে কোনো না কোনো পরামর্শ নিয়ে স্যারের কাছ থেকেই কিন্তু ইন্সপিরেশনটা পেয়েছেন। কারণ পুরো বাংলাদেশকে দীর্ঘ 20 বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছেন, তারও বেশি। এত বছর ধরে জব সেক্টরে একমাত্র সার্ভিস দিয়ে আসতেছেন মিলন স্যার। থ্যাংক ইউ স্যার। ওনার থেকে এক্সপিরিয়েন্স সম্পূর্ণ এখন পর্যন্ত আমার চোখে দেখা কোনো স্যার নেই। থ্যাংক ইউ উনি স্যার। যেভাবে ধ্যান জ্ঞান মন দিয়ে একটা স্টুডেন্টকে, মানে কি বলবো, তার ভেতরের অভ্যন্তরীণ পুরো প্যাটার্নটাকে, জ্ঞানটাকে সুন্দর করে ভাগিদার করে দেন, এটা আসলে অফুরন্ত বলে Thank you, শেষ sir. করা যাবে না। Thank you, সো sir. কলেজের ভাই বোন, সবাই সবাই আমরা কি স্যারের জন্য একটু শুকরিয়া আদায় করতে পারি না? যে স্যারকে আল্লাহ আরো অনেকদিন বাঁচিয়ে রাখুক এবং আমাদেরকে সার্ভিস প্রোভাইড করুক, এবং আমরা যাতে সফল হতে পারি, এই দোয়াটা কি আমরা করতে পারি না? সবাই শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ, যে স্যারের মতো একজন মানুষ পেয়েছি আমরা, স্যারের মতো একজন জ্ঞানী মানুষ বাংলাদেশে রয়েছেন, যার হাত ধরে আমরা আমাদের নিজেদেরকে সফল করতে পারবো ইনশাআল্লাহ। স্যারের কথা শুনলেই অনুপ্রেরণা জাগে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সো কলেজের ভাই বোন, সবাই 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 আমরা একটু শেয়ার করবো ইনশাআল্লাহ, সবাই আমরা একটু শেয়ার করব, সবাই আমরা একটু শেয়ার করবো। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি স্যার, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আমার কলেজের বোনেরাও শেয়ার করবে, কলেজের ভাইয়েরাও শেয়ার করবে, কারণ আজকের ক্লাসটা খুবই অ্যামেজিং একটা ক্লাস হবে, Thank you, sir. এটা আমরা সবাই জানি। তো আমরা একটু সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ, আর শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবো। নট বিসিএস, আপনি বিসিএস এর
যে প্রশ্নগুলোর উত্তর পাবেন এই সেম উত্তরটাই আপনার প্রাইমারিতে টেকার জন্য সহযোগিতা করবে, আপনাকে নিবন্ধনে টেকানোর জন্য সহযোগিতা করবে, আপনাকে 10 থেকে 20 গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিতে টেকানোর জন্য সহযোগিতা করবে। সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই আজকের এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে জানতে হবে এবং আপনাকে কিছু অনুপ্রেরণা নিতে হবে, মনের ভেতরে ক্ষোভ জাগ্রত করতে হবে বাবা মাকে সফল করার উদ্দেশ্যে হলেও। সো কলিজার ভাই, কলিজার বোন, সবাই আমরা একটু শেয়ার করবো ইনশাআল্লাহ, সবাই শেয়ার করব। আমি নিজেও শেয়ার করে আমি কিন্তু স্যারের হাতে হস্তান্তর করে যাব, কারণ স্যার আজকে খুবই গুরুত্বপূর্ণ স্পিচ রাখবেন ইনশাআল্লাহ। সো সবাইকে আমরা শেয়ার করতেছি। শেয়ার করলে আমরা সবাই একটু কমেন্টে ডান লিখবো যে শেয়ার ডান। সবাই একটু আমরা কমেন্টে শেয়ার ডান লিখবো ইনশাআল্লাহ। সবাই 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 আমরা একটু শেয়ার ডান লিখবো। আমরাও চাই স্যারের জ্ঞানের পরশ নিয়ে জীবনে এগিয়ে যেতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ স্যারের পরশ আমরা পাবো। স্যারের কাছ থেকে আমরা মূল্যবান কথাগুলো শুনে আমরা আমাদের নিজেদেরকে সম্মানিত করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করবেন প্লিজ। হাম্বল রিকোয়েস্ট, আপনারা সবাই একটু শেয়ার করবেন। এই যে আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, নিজেও শেয়ার করে দিচ্ছি, সব গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আপনারাও নিজেরাও একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওকে, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি কলিজার ভাই বোন। তো স্যার আমরা কি শুরু করতে পারি? আমরা শুরু করি। স্যারকে জব মেডিসিনের সকল শিক্ষক গণের হায়াত আল্লাহ বরকত, আচ্ছা আল্লাহ আমাদের হায়াত বাড়াই দিক, আর বিশেষ করে স্যারের হায়াত আরো বেশি বাড়াই দেখ, কারণ স্যারের জ্ঞানের ভান্ডারটা যাতে আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে ইনশাআল্লাহ। তাহলে স্যার একটা একটা করে প্রশ্নের উত্তর দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা কমেন্টে করবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার হার্টিস্ট শুভকামনা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় মমিনুল স্যারকে। আসলে স্যার যেভাবে আমাকে প্রশংসিত করেছেন, আমি আসলে সেই মাপের মানুষ না, তবে এতটুকুই মনে রাখবেন যে আসলে পৃথিবীতে যারা মানুষকে সম্মান করতে জানেন তারাই জানেন সম্মান করতে, বা তারাই করেন যারা আসলে সম্মানিত ব্যক্তি। একমাত্র সম্মানিত ব্যক্তি কিন্তু সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে পারেন। আর আপনার যারা শুভকামনা জ্ঞাপন করছেন জব মেডিসিনের প্রতি এবং এখানকার শিক্ষক মন্ডলীর প্রতি, আমিও আপ্লুত আপনাদের প্রতি। সবার জন্য অনেক শুভকামনা। আজকে আমি আপনাদেরকে এমন কিছু এক্সক্লুসিভ কথা বলবো যেটা হয়তোবা আপনারা কোথাও এই কথাগুলো শোনেননি। তো আপনাদের সবার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা জব মেডিসিনের সাথে ছিলেন, আছেন, থাকবেন, আপনাদের যারা পরিচিত যারা আছে, যারা বাংলাদেশের একটি সরকারি চাকরি পেতে চায়, এই চাকরিটি পাবার জন্য যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম খুঁজতে চাচ্ছেন বিশ্বস্ত, নিঃসন্দেহে জব মেডিসিনকে আপনারা বেছে নিতে পারেন। এবং আপনারা শুনে খুশি হবেন, আমি কিন্তু সম্প্রতি এখানে জয়েন করেছি এবং এখানে আমি প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা ক্লাসগুলো নেব ইনশাল্লাহ। আপনারা অনেকে আমাকে চেনেন, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আমার সম্পর্কে কমেন্ট করছেন, আপনারা অনেকে আমাকে চেনেন যে আমি আসলে ভাইবা নিয়ে কাজ করি। তো আমি ভাইবা ছাড়াও বিশেষ প্রিলিমিনারি লিখিত ক্লাসগুলো কিন্তু নিয়ে থাকি, তবে যদিও ভাইবা ক্লাসটা আমি বেশি নিই। তো আজকে আপনাদেরকে আমি তিনটা জিনিস ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে আজকে টপিকটা হচ্ছে সার্কুলার পরবর্তী 47তম বিশেষ প্রিলিমিনারি প্রস্তুতি কিভাবে নেবেন। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। আপনারা ইতোমধ্যে জ্ঞাত হয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় কিছুদিন আগে একটা ইনফরমেশন দিয়েছেন যে 5টা বিসিএস থেকে 44, 45, 46, 47, এই 44 থেকে 47 পর্যন্ত, 44, 45, 46, 47 এই বিসিএস গুলো থেকে প্রায় 43তম বিসিএস থেকে 47তম বিসিএস পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, 43তম বিসিএস থেকে 47তম বিসিএস পর্যন্ত প্রায় 18,149 জনকে চাকরি দেওয়া হবে, ক্যাডার এবং নন ক্যাডার মিলে। তাহলে বুঝতে পারছেন এটা একটা গ্রেট অপরচুনিটি। 18,149 জন ক্যাডার এবং নন ক্যাডার মিলে চাকরি পাবেন 5টা বিসিএস থেকে, 43rd, 44, 45th, 46th এবং 47 এই 5টা বিসিএস থেকে। তো আপনারা জানেন যে 47 বিসিএস এর একটা সার্কুলার হয়েছে এবং এখানে পোস্টের সংখ্যা অনেক বেশি এবং সেটি সম্ভাব্য পরীক্ষা খুব সম্ভবত মে মাসে হতে পারে। এখন এই যে সময়টুকু আছে, এই সময়ের মধ্যে আমরা প্রস্তুতিটা কিভাবে নিব? হ্যাঁ, আমি বিদ্যাবাড়িতে ক্লাস নিতাম, এখন আপাতত এখানে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তো এই সময়ের মধ্যে আমরা সর্বোচ্চ প্রস্তুতি কিভাবে নিব, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। আচ্ছা, তাহলে আমরা সার্কুলার পরবর্তী 47তম বিসিএস এর প্রিলিমিনারি কিভাবে নিব, প্রস্তুতি কিভাবে নিব, এটা হচ্ছে আমাদের আলোচনা। তো আপনারা প্রত্যেকে কাগজ কলম নিয়ে আমার কথাগুলো শুনবেন এবং কাগজ কলম নিয়ে খাতায় এগুলো লিখবেন। তো প্রথমেই আলোচনার প্রথমে থাকবে যে বিসিএসটা কি। দেখেন, বিসিএস
বিসিএসটা কি একটু কমেন্ট করেন তো, যে বিসিএস এর পূর্ণ রূপটা কি? প্রথম প্রশ্নটি আমি আপনাদেরকে ছুড়ে দিচ্ছি যে হোয়াট ইজ দ্য ইলাবোরেশন অফ বিসিএস। বিসিএস এর এটা কি বলেন স্যার? আপনি কি এখন বিদ্যাবাড়িতে? আমি আপাতত আমি এখানে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ভাইভাতে কি ইংরেজিতে প্রশ্ন করবে? আচ্ছা জি, ভাইভাতে ইংলিশে প্রশ্ন করতে পারে। আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে বিসিএস কে ইলাবোরেট করেন। বিসিএসটা কি? বিসিএস ইলাবোরেশন করেন। আচ্ছা, বিসিএস এর পূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। তাহলে বিসিএসটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। তাহলে এটি এমন একটা প্রেস্টিজিয়াস জব যে জবের প্রথমে একটা দেশকে ইন্ডিকেট করে, অর্থাৎ যে জবের প্রথমেই একটা দেশকে রিপ্রেজেন্ট করে, একটা দেশকে ইন্ডিকেট করে, এবং সেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। তো যেহেতু বাংলাদেশ সিভিল সার্ভিস এই পরীক্ষাটা নামের প্রথমে বাংলাদেশ রয়েছে, তাহলে আপনি যদি দেখেন অ্যাকর্ডিং টু প্রেস্টিজ, অ্যাকর্ডিং টু আপনি ফিনান্সিয়াল সলভেন্সি, ফিনান্সিয়াল সিকিউরিটি, অর্ডিনারি পিপলকে ডিরেক্টলি সার্ভ করার অপরচুনিটি, ফরেন স্কলারশিপ, এবং অপরচুনিটি টু রিপ্রেজেন্ট বাংলাদেশ ইন হোম অ্যান্ড অ্যাব্রোড, এতগুলো জায়গার যে স্কোপ আছে যে চাকরিতে, সেই চাকরিটির নামই কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিস। তাহলে কি বলেছি? সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল ডিগনিটি, অর্থাৎ সামাজিক মর্যাদা, সামাজিক স্বীকৃতি, ফরেন স্কলারশিপ, চাকরি পেয়ে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ, তারপরে কি দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ, এবং জব সিকিউরিটি, ফিনান্সিয়াল সলভেন্সি, সব দিক থেকে এটি একটি বাংলাদেশের প্রেক্ষিতে একটি প্রেস্টিজিয়াস জব। বাংলাদেশে 3 ধরনের সার্ভিস আছে, একটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস, একটা মিলিটারি সার্ভিস, এবং একটা হচ্ছে সিভিল সার্ভিস। এই 3টা সার্ভিস হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে সুপ্রিয়র সার্ভিস। অর্থাৎ এখানে সিভিল সার্ভিসের আপনি 26টি ক্যাডার আছে। তাহলে সিভিল সার্ভিসে কতটি ক্যাডার আছে একটু আগে কিন্তু আমি বলে দিছি, এটা বিশেষ পরীক্ষায় আসছে প্রশ্নটি, যে বাংলাদেশ সিভিল সার্ভিসে 26টি ক্যাডার আছে। প্রত্যেকে একটু নোট রাখেন, বর্তমানে বিসিএস এর ক্যাডারের সংখ্যা হচ্ছে 26টি। তাহলে বর্তমানে বিসিএস এর ক্যাডারের সংখ্যা কতটি? সেটা হচ্ছে 26টি। এরপরে এই যে বিসিএস, এই বিসিএস পরীক্ষায় যারা চাকরিটি পায় তাদেরকে কে নিয়োগ দেওয়ার জন্য আদেশ করে? মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের হেড অফ স্টেট। তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন জানলাম যে হু ইজ আওয়ার হেড অফ স্টেট, এটার উত্তর কি হবে? হিজ এক্সিলেন্সি আওয়ার অনারেবল প্রেসিডেন্ট। আমাদের মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের রাষ্ট্রের প্রধান, আর আমাদের হেড অফ গভর্নমেন্ট হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ হার অর হিজ এক্সিলেন্সি অনারেবল প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছেন আমাদের হেড অফ গভর্নমেন্ট। তাহলে যেহেতু এই চাকরির প্রথমে বাংলাদেশ দেওয়া আছে, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রধানকে একটু আগে বলেছে আমাদের অনারেবল প্রেসিডেন্ট। তাহলে মনে রাখবেন আমাদের অনারেবল প্রেসিডেন্ট, এই অনারেবল প্রেসিডেন্টের আদেশ ক্রমে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মোপা, অর্থাৎ বাংলাতে কি বলা হয়? জনপ্রশাসন মন্ত্রণালয় আপনাকে নিয়োগ দিবে। আর আপনি এই চাকরিটি পাওয়ার জন্য আপনাকে যে প্রতিষ্ঠান আপনার মাপকাঠি, অর্থাৎ আপনার কোয়ালিফিকেশনের মাপকাঠি জাজ করবে, সে প্রতিষ্ঠানটির নাম কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এই যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এটি হচ্ছে একটি সাংবিধানিক সংস্থা। তাহলে 3 নম্বর প্রশ্নটির উত্তর লিখে রাখেন। হ্যাঁ, একজন একসাথে কয়টিতে আবেদন করতে পারবে? এটা নিয়ে আমি কথা বলবো। সবগুলোতে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী। তাহলে মনে রাখবেন যে বিশেষ ক্যাডার কর্মকর্তাদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে নমিনেট করবে কে, রিকমেন্ড করবে কে? সেটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। তাহলে পরবর্তী কথাটা লেখেন যে বিশেষ ক্যাডার অফিসারদেরকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। কি বলেছিলাম? জনপ্রশাসন মন্ত্রণালয়। তাহলে বিশেষ অফিসারদেরকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এই জনপ্রশাসন মন্ত্রণালয় এর পূর্ব নাম কি ছিল? লেখেন সংস্থাপন মন্ত্রণালয়। সংস্থাপন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়, এটি কনভার্টেড হয়েছে 2011 সালে। এটা আপনাদের পরীক্ষাও কিন্তু আসতে পারে, এটা আপনাদের পরীক্ষাও দিতে পারে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ব নাম কি ছিল? জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ব নাম ছিল হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয়। এই সংস্থাপন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কবে কনভার্ট করা হয়েছে? 2011 সালে। আমি আজকে আপনাদের অনলাইনে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাদেরকে আজকে যে কথাগুলো আমার কাছ থেকে শুনবেন, এই কথাগুলো সচরাচর অর্থাৎ ইউজুয়ালি
জেনারেলি এবং মেইনলি কোনো বই পুস্তকে পাবেন না। হ্যাঁ, এটা বিশ্বাস হয় আপনাদের? একটু কমেন্ট করেন তো। যে কথাগুলো বলছি অ্যাজ ইউজুয়াল, এটা কোনো বই পুস্তকে আপনারা পাবেন না এবং অনেকের কাছ থেকে কথাগুলো আপনারা পাবেন না। এটা নিয়ে আমরা দীর্ঘদিন রিসার্চ থেকে বলছি। হ্যাঁ, তাহলে 2011 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, সংস্থাপন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কনভার্ট করা হয়। 2 নম্বর কথা হচ্ছে যে আমি কি বলেছিলাম যে বর্তমানে বিশেষ ক্যাডার সংখ্যা কয়টি? 26টি। এরপরে বিশেষ ক্যাডার অফিসারদেরকে নিয়োগ দেয়, অর্থাৎ অ্যাপয়েন্ট করে, অর্থাৎ অ্যাপয়েন্টার হুইচ মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বিশেষ ক্যাডার অফিসারদেরকে নিয়োগ দেওয়ার জন্য যে মিনিস্ট্রি, কনসার্ন মিনিস্ট্রি, সেটি নাম হচ্ছে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরে হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? সেটি হচ্ছে যে মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট, অর্থাৎ সংস্থাপন মন্ত্রণালয়। 2011 সালে এটি কনভার্টেড হয়েছে। ভেরি গুড। অনেকে কমেন্ট করছে, রহিমা কমেন্ট করছে, অনেকে কমেন্ট করছে। আমি আপনাদের আসলে কমেন্টগুলো পড়তে পারছি না। আমাদের জাহিদ কমেন্ট করছে, ভেরি গুড, ভেরি গুড, অবশ্যই বিশ্বাস হয়, ভেরি গুড। এবার আসেন, আমাদের রাষ্ট্রপ্রধানকে মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নামের পূর্বে কি বলতে হয়? মহামান্য। আর আমাদের সরকার প্রধানকে মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক প্রিলিমিনারি ক্লাস অপশন, থ্যাংক ইউ সো মাচ। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের সরকার প্রধান। কিন্তু বর্তমানে আমাদের কোন সরকার ক্ষমতা আছে? এটি একটি ক্ষমতা আছে বর্তমানে যে সরকার, এটিকে বলে ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। তাই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমান প্রধান, তিনি হচ্ছেন আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার, অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা। কিন্তু যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় থাকবে, তখন আমাদের হেড অফ গভর্নমেন্ট হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রীকে আমরা অ্যাড্রেস করব মাননীয়, রাষ্ট্রপতিকে আমরা অ্যাড্রেস করব মহামান্য। মহামান্য রাষ্ট্রপতি যদি আপনাকে নিয়োগ দেওয়ার জন্য আপনাকে আদেশ করেন যে চাকরিতে, আর যে চাকরির প্রথমে আছে বাংলাদেশ, তাহলে বুঝতে পারছেন সে চাকরির মর্যাদাটা কোন পর্যায়ের, এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে বিসিএস এর চাকরিটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে মর্যাদাবান চাকরি। এখন এই যে বিসিএস এর 26টি ক্যাডার আছে, সেই 26টি ক্যাডারের জন্য আপনার যে যোগ্যতা লাগবে, সেই যোগ্যতা অলমোস্ট সবার রয়েছে। তাহলে বিসিএস এর কয়টি ক্যাডার আছে? বর্তমানে 26টি ক্যাডার আছে। এই 26টি ক্যাডার, একটা ক্যাডারের এক এক রকম কাজ। আপনারা যারা ভর্তি সংক্রান্ত ব্যাপারে, আমি আপনাদেরকে একটু এনশিওর করি, আমি জব মেডিসিনে শুধুমাত্র ভাইবার দায়িত্বে না, কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন আমি বিসিএস এর ভাইবার দায়িত্বে এখানে আছি। 10ম গ্রেড থেকে 18 গ্রেডের যে চাকরিগুলো আছে সেখানকার ভাইবার দায়িত্বে এখানে আছি। শুধু তাই না, আমি সম্মতি জ্ঞাপন করছি, আমি এখানে প্রিলিমিনারি ক্লাসগুলো নিব এবং লিখিত ক্লাসগুলো নিব। কাজেই যারা আমার ক্লাসের আগে করছেন এবং যারা আমার ক্লাসগুলো এখানে করতে চান, তারা আপনারা এখানে অ্যাডমিটেড হয়ে যেতে পারেন। আমি আপনাদের এখানে ক্লাসগুলো নেব ইনশাল্লাহ। তাহলে এই যে 26টি ক্যাডার, এই 26টি ক্যাডারের মধ্যে 26টি ক্যাডারের মধ্যে কোনো যেমন একটা ক্যাডার আছে যেটা আছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, যেমন আছে অ্যাডমিন ক্যাডার, যেমন আছে পুলিশ ক্যাডার, যেমন আছে ট্যাক্সেশন ক্যাডার, যেমন আছে কাস্টমস এন্ড এক্সাইজ ক্যাডার, এরকম ভাবে অনেকগুলো ক্যাডার আছে, 26টি ক্যাডার আছে। তো এক একটা ক্যাডারের সুযোগ সুবিধা, এক একটা ক্যাডারের কাজ, এক একটা ক্যাডারের দায়িত্ব এক এক রকম। তো আপনি যে কোনো একটা ক্যাডারের চাকরি পেলে কিন্তু আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, আপনার সোশ্যাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু। এখন এই চাকরিটি পাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে? প্রথমত আপনার যে যোগ্যতা লাগবে, সেই যোগ্যতা হচ্ছে আপনাকে সবসময় ইতিবাচক, এই ইতিবাচক বা পজিটিভ চিন্তার অধিকারী হতে হবে। দেখেন, অ্যাজ ইউজুয়াল এই যোগ্যতা অনেকে কিন্তু কাউকে বলে না যে আপনাকে বিসিএস এ চাকরি পাওয়ার জন্য প্রথম যোগ্যতা কি হতে হবে? আপনাকে ইতিবাচক চিন্তার অধিকারী হতে হবে। এই যোগ্যতা কিন্তু অনেকেই বলে না। যদিও আমরা এখানে কি কি যোগ্যতা জানি, প্রথমত যোগ্যতা জানি হচ্ছে এখানে একটা বয়সের যোগ্যতা, অর্থাৎ যেদিনকে আপনি চাকরিতে আসবার জন্য আপনি ফর্ম পূরণ করবেন, ঠিক সেই দিন পর্যন্ত আপনার বয়স হতে হবে বর্তমানে যে প্রজ্ঞাপন অনুযায়ী, সেটা হচ্ছে 32 বছর, অর্থাৎ বয়সের যোগ্যতা। তাহলে প্রথমত বয়সের যোগ্যতা। দ্বিতীয়ত হচ্ছে আপনার শিক্ষার যোগ্যতা। শিক্ষার যোগ্যতা হচ্ছে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন। তাহলে আমাদের 4টে স্তর আছে, প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল এবং হায়ার এডুকেশন। আপনার এই 4টা লেভেল থেকে, অর্থাৎ বিশেষ করে অনার্স এবং মাস্টার্স, এই যদি আপনার এই সর্বোচ্চ যে ডিগ্রিগুলো আছে, ডিগ্রিগুলোর মধ্যে যদি অন্তত আপনি 4 বছর মেয়াদি, মানে 4 ইয়ার্স মেয়াদি যদি আপনার অনার্স ডিগ্রিটি থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার মাস্টার্স করা লাগবে না। তার মানে প্রথম যোগ্যতা কি?
বয়সের যোগ্যতা, দ্বিতীয়ত যোগ্যতা হচ্ছে আপনার শিক্ষার যোগ্যতা। শিক্ষার যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন করতে হবে, পোস্ট গ্রাজুয়েশন ম্যান্ডেটরি না। আমার অনেক বন্ধু আছে যারা অনার্স কমপ্লিট করে তারা বিসিএস এ চাকরি পেয়েছে, পরে মাস্টার্স করেছে। এরকম ভাবে ট্যাক্সেশন ক্যাডারে আছে, জয়েন্ট কমিশনার পর্যায়ে অনেকে আছে, আবার অনেক স্টুডেন্টও আছে, যে আপনার জন্য মাস্টার্স কিন্তু ম্যান্ডেটরি না। 3 নম্বর যে ব্যাপারটি সেটা হচ্ছে যে আপনি যে অনার্স মাস্টার্স করেছেন, আমরা জানি যে প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এবং সর্বশেষ যেটা হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন আমরা নিই কোথা থেকে? ইউনিভার্সিটি থেকে। আমরা হায়ার এডুকেশনটা নিচ্ছি বোর্ড থেকে, সেকেন্ডারি মানে হায়ার এডুকেশনটা নিচ্ছি ইউনিভার্সিটি থেকে, আর সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এটা হচ্ছে আমরা বোর্ড থেকে, আর প্রাইমারি লেভেল থেকে আমরা পড়াশোনা করছি। তো হায়ার এডুকেশনটা আমরা ইউনিভার্সিটি থেকে নিচ্ছি। বাংলাদেশে 2 ধরনের ইউনিভার্সিটি আছে, আমরা অনেকে জানি না বাংলাদেশে কিন্তু ইউনিভার্সিটি 2 ধরনের। তার ইউনিভার্সিটি 2 ধরনের, একটা কি? একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। একটা হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটি এবং আরেকটা হচ্ছে যে সরকারি ইউনিভার্সিটি। সরকারি ইউনিভার্সিটি মানে পাবলিক ইউনিভার্সিটি, আর প্রাইভেট ইউনিভার্সিটি মানে হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটি। এই পাবলিক ইউনিভার্সিটি আবার 2 কোয়ালিটির বা 2 ক্যাটাগরির। একটা হচ্ছে স্বতন্ত্র ইউনিভার্সিটি, যেমন ঢাকা ইউনিভার্সিটি, তারপরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা বুয়েট, চিটাগং ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে স্বতন্ত্র ইউনিভার্সিটি। আর আরেকটি ইউনিভার্সিটি সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। এই ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে অনেক সরকারি বা বেসরকারি কলেজগুলো রেগুলেটেড হয়। তাহলে বাংলাদেশে 2 ধরনের ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এবং একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। কথাটা খুব ভালো করে শুনে রাখেন, বাংলাদেশে 2 ধরনের ইউনিভার্সিটি, একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি মানে বেসরকারি ইউনিভার্সিটি, আর পাবলিক ইউনিভার্সিটি মানে সরকারি ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি আবার 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্বতন্ত্র এবং একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটিগুলোকে রেগুলেট করে একটা কমিশন, তার সেটির নাম আছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, সংক্ষেপে ইউজিসি। তাহলে আপনি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা যদি করেন এবং সেই পড়াশোনার যে সার্টিফিকেটটা সেটা যদি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং মিনিস্ট্রি অফ এডুকেশন কর্তৃক যদি আপনি রেকগনাইজড হয়, তাহলে কিন্তু আপনি বিশেষ পরীক্ষা দিতে পারছেন। তাহলে আমি কিন্তু প্রথমে বলছিলাম আপনাকে ইতিবাচক চিন্তার অধিকারী হতে হবে। এই কথাটা কেন বলছি? মিলিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, সেটা যে কোনো কলেজ থেকে পড়াশোনা করেন, যে কোনো ভার্সিটি থেকে পড়াশোনা করেন, 4 ইয়ার অনার্স যদি আপনার থাকে, আপনি বিশেষ ক্যাডার অফিসার হিসেবে স্বপ্ন দেখতে পারেন। তাহলে আপনার যোগ্যতা কি? একটা হচ্ছে বয়সের যোগ্যতা, একটা হচ্ছে শিক্ষার যোগ্যতা, আর আরেকটা হচ্ছে যে ফিজিক্যালি ফিটনেস বা শারীরিক যোগ্যতা বা শরীরীয় যোগ্যতা। এখন আসেন শরীরের যোগ্যতাটাকে, শরীরের যোগ্যতা বা এখানে ফিজিক্যাল কোয়ালিফিকেশনটা কি? ফিজিক্যাল কোয়ালিফিকেশন হচ্ছে বিসিএস এ যে 26টি ক্যাডার আছে, এই 26টি ক্যাডারের মধ্যে একটা ক্যাডার আছে বিসিএস পুলিশ ক্যাডার এবং আরেকটা ক্যাডার আছে বিসিএস আনসার ক্যাডার। এই 2টা ক্যাডারের জন্য ফিজিক্যালি ফিটনেসটা একটু আলাদা থাকতে হবে। বিশেষ করে এখানে হাইটের একটা ব্যাপার থাকে, অর্থাৎ এখানে উচ্চতার একটা ব্যাপার থাকে। কোন 2টি ক্যাডার? বিশেষ পুলিশ ক্যাডার এবং বিশেষ আনসার ক্যাডার। আপনাদের মধ্যে যারা বিশেষ পুলিশ ক্যাডার এবং বিশেষ আনসার ক্যাডারে আসতে চাচ্ছেন, তাদের জন্য মনে রাখবেন যে এখানে 2 ধরনের যোগ্যতা বলছে এখানে, অর্থাৎ এখানে ছেলেদের জন্য, এই ছেলেদের জন্য এখানে উচ্চতা লাগে 5 ফিট 4 ইঞ্চি, আর মেয়েদের জন্য এখানে উচ্চতা লাগে 5 ফিট। এই যোগ্যতা দুটো লাগে আছে পুলিশ এবং আনসার ক্যাডারের জন্য। আর বাকি যে ক্যাডার গুলো আছে, বাকি যে 24টি ক্যাডার আছে, সে 24টি ক্যাডারের জন্য আপনাকে ফিজিক্যালি ফিটনেসের ক্ষেত্রে ছেলেদের জন্য যোগ্যতা লাগে এখানে মাত্র 5 ফিট, আর মেয়েদের জন্য যোগ্যতা লাগে 4 ফিট 10 ইঞ্চি। এখন আমার কাছে মনে হয় আপনারা যারা এখানে ক্লাস করতেছেন, যাদের এই যোগ্যতাগুলো আছে, যে বাংলাদেশে যে কোনো সরকারি বেসরকারি যে কোনো একটা কলেজ থেকে আপনি 4 বছর মেয়াদে অনার্স করেছেন, তো আপনি তো কলেজ থেকে অনার্স করেন না, কারণ কলেজ লেভেলটা মানে হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা হচ্ছে কলেজ লেভেল। আর ইন্টারমিডিয়েটের পরে যেটা, সেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি লেভেল, তাই না? এখন আপনি কলেজ থেকে পড়াশোনা করেছেন, বাট সে কলেজ কিন্তু আপনার অথরিটি না, কলেজ কিন্তু আপনার রেগুলেটেড মানে রেগুলেটিং অথরিটি না, আপনি আপনার রেগুলেটিং অথরিটি কিন্তু ইউনিভার্সিটি। ধরেন আপনি সরকারি বিএম কলেজ থেকে আপনি সোশ্যোলজিতে অনার্স মাস্টার্স করেছেন, তাহলে আপনি কি কলেজ থেকে পড়াশোনা করেছেন? না, আপনি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, বাট আপনার এখানে ইউনিভার্সিটির নাম কি? ন্যাশনাল ইউনিভার্সিটি। সবাই কি আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? প্লিজ একটু কমেন্ট করেন। আপনি ধরেন পাবনা এডওয়ার্ড কলেজ থেকে বাংলাতে অনার্স মাস্টার্স করেছেন, তাহলে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছেন? আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছি। এবার যদি বলেন ন্যাশনাল ইউনিভার্সিটি কোন কলেজ থেকে পড়ছেন? পাবনা এডওয়ার্ড কলেজ থেকে পড়ছেন। তাহলে আপনি অনার্স এবং মাস্টার্স এর যে ডিগ্রিটি, এটি কিন্তু কোনো কলেজ দিবে না। এই সার্টিফিকেটটা দেবে আপনার ইউনিভার্সিটি। সেটা কোন ইউনিভার্সিটি?
সেটা পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটির মধ্যে এটি কি ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র কোনো ইউনিভার্সিটি না, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি। আবার আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছেন, আপনি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়ছেন, আপনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়ছেন, সেটা হচ্ছে স্বতন্ত্র ইউনিভার্সিটি। বাট আপনি যদি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়েন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়েন, এটা হচ্ছে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি এই সার্টিফিকেটটা দিয়েছে। তাহলে প্রত্যেকে বি কনফিডেন্ট। আমি কিন্তু আবারও কিন্তু বলেছি, আপনার বিশেষ চাকরির যোগ্যতা কিন্তু একটা, সেটা ইতিবাচক চিন্তার অধিকারী হওয়া। এটা আমি মিলিয়ে দিচ্ছি। তাহলে আপনাকে প্রথমত বয়সের যোগ্যতা আপনি ফুলফিল করলেন, 4 বছর মেয়াদে অনার্স মাস্টার্স অনার্স রয়েছে, আর আপনার ফিজিক্যালি যে কোয়ালিফিকেশন সেটা আপনার রয়েছে। এবার আসেন চাকরির জন্য সবচেয়ে বড় যোগ্যতা কি? ইউ হ্যাভ টু বি পজিটিভ। আপনাকে পজিটিভ চিন্তার অধিকারী হতে হবে। এবার সরাসরি আমার স্টুডেন্ট, তাহলে সফলতার কথা বলছি। আমার স্টুডেন্ট সরাসরি একটু আগে যেটা বললাম যে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে পড়াশোনা করে আমার স্টুডেন্ট 30তম বিসিএসসি অ্যাডমিন ক্যাডারে চাকরি পেয়েছে, 31তম বিসিএসসি অ্যাডমিন ক্যাডারে চাকরি পেয়েছে। তারা 30তম বিসিএসসি যারা চাকরি পেয়েছে বা 31তম বিসিএসসি যারা চাকরি পেয়েছে, এই মুহূর্তে যদি আমি বলি তারা দুজনই কিন্তু এডিসি অর্থাৎ অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পদমর্যাদার কর্মকর্তা। আপনি সরকারি তোলারাম কলেজ থেকে পাস করছেন নারায়ণগঞ্জ, অবশ্যই পারবেন। এবার আসেন, তাহলে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে সরাসরি আমার স্টুডেন্ট যারা দুজনই বিসিএস অ্যাডমিন ক্যাডারে আছে, বিএম কলেজ থেকে পড়াশোনা করে কাস্টমস ক্যাডারে ফার্স্ট হয়েছে আমার স্টুডেন্ট, এমসি কলেজ সিলেট থেকে পাস করছে, পুলিশ ক্যাডারে চাকরি পেয়েছে আমার স্টুডেন্ট। এরকম অসংখ্য স্টুডেন্টের কথা বলতে পারি যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ থেকে পড়াশোনা করেছে, এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আপনারা অনেকে জানেন যে বিসিএস এর 26টি ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নম্বর লাগে যে ক্যাডারে, সেটা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। তো বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে কিন্তু চাকরি পেয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থেকে পড়াশোনা করে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে চাকরি পেয়েছে। তাহলে এখন আপনার মধ্যে যদি মানসিকতা এমন থাকে যে আমি তো একটা কলেজ থেকে পড়াশোনা করেছি, আমার দ্বারা কি আসলে বিসিএস এ চাকরি পাওয়া সম্ভব কিনা, যদি কেউ আপনাকে বলে যে না সম্ভব না, তাহলে যিনি বলবেন তিনি কিন্তু নেতিবাচক চিন্তার অধিকারী মানুষ, এবং আপনাকে কিন্তু নেতিবাচক চিন্তায় আপনাকে উৎসাহিত করছে। তাই এ ধরনের বাধা বিপত্তিকে পেছনে ফেলে বিসিএস পরীক্ষার একটা সিলেবাস আছে, সেখানে নম্বর নির্দিষ্ট, সেখানে সাবজেক্ট আছে, টপিক দেওয়া আছে। আপনার যদি বিসিএস পরীক্ষায় আবেদন করার যোগ্যতা থাকে, তাহলে আপনার বিসিএস পরীক্ষার চাকরি পাওয়ার যোগ্যতাও আছে। প্রত্যেকের জিনিসটা ক্লিয়ার কিনা বলেন। যে আমি আপনাকে দুটো কথা বলেছি, হ্যাঁ স্যার সিজিপিএ কেমন না, সিজিপিএ ভাইভাতে এগুলো, এটা নিয়ে আমি আরো সেশন পরিচালনা করি, নিয়মিত আমি সেশনে আসবো, নিয়মিত আমি এখানে একদিন প্রিলিমিনারি কথা বলবো, একদিন লিখিত নিয়ে কথা বলবো, একদিন ভাইভা নিয়ে কথা বলবো, এক একটা টপিক নিয়ে আমি কথা বলবো। বিসিএস এর চাকরিতে অ্যাপ্লাই করার যোগ্যতা আমি বলে দিচ্ছি। আপনার শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় শ্রেণী থাকা যাবে না, অর্থাৎ এসএসসি এইচএসসি এবং অনার্স, কিংবা এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স, এর মধ্যে একের অধিক থার্ড ক্লাস থাকা যাবে না। সবচেয়ে কম যোগ্যতা লেখে এই জায়গায় একের অধিক থার্ড ক্লাস থাকা যাবে না। যদি আপনার একটাও থার্ড ক্লাস থাকে তাও সমস্যা নেই, বাট একের অধিক থার্ড ক্লাস থাকা যাবে না। এবার আপনি হিসাবটা করে নেন। তাহলে কেউ যদি আপনাকে বলে যে তুমি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছো, শিক্ষা ক্যাডারে যাওয়ার ধাপগুলো হচ্ছে, মানে আমি জানিনি রিদওয়ানা আপনার প্রশ্নটা কি, শিক্ষা ক্যাডারের আপনি কি মানে পোস্টের ধাপগুলো জিজ্ঞাসা করছেন কিনা আমি জানিনি। শিক্ষা ক্যাডারের এন্ট্রি পোস্ট আছে লেকচারার, এরপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরপরে অ্যাসোসিয়েট প্রফেসর এবং এরপরে আছে প্রফেসর। আর ধাপগুলো তো 3টা, প্রিলিমিনারি, লিখিত, ভাইভা। এটা আমি কথা বলতেছি। আপনারা আজকে যারা আমাকে প্রথম দেখলেন, হ্যাঁ যারা আপনারা আজকে, আমি মিলন স্যারকে আপনারা যারা আজকে জব মেডিসিনে প্রথম দেখলেন যে বিসিএস নিয়ে কথা বলতে, আগে হয়তো আমাকে দেখেননি, আমি তো ভাইভা নিয়ে অনেক আগে এখানে শুরু করেছি, যুক্ত হয়েছি। প্রিলিমিনারি এবং লিখিত এটাকে নিয়ে এখানে আমি কাজ করবো। আজকে আনুষ্ঠানিকভাবে ফর্মালি আপনাদের সাথে কথা বলছি। তো এই কথাগুলো আপনারা, আমি এটা নিশ্চিত যে এই কথাগুলো আপনারা খুব বেশি, এই কথাগুলো আপনারা আগে কখনো শোনেননি। আমি যে কথাগুলো বলছি, যে স্যার তো বলছিল যে ইতিবাচক চিন্তার অধিকারী হতে হবে, তার মানে প্রথমত আপনার মধ্যে যে যোগ্যতা আছে, আপনার মধ্যে যে স্কিল আছে, আপনার মধ্যে যে ইফোর্টস আছে, এটা ইফেক্টিভ তখনই হবে যখন আপনি পজিটিভ চিন্তার অধিকারী হবেন, যখন আপনি স্বপ্ন দেখবেন যে আমার দ্বারা সম্ভব, যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার দ্বারা সম্ভব। যদি আপনি মনে করেন যে আপনার দ্বারা সম্ভব না, আপনি পারবেন না, আপনার এই চাকরিটি হবে না, তাহলে আপনার ইউনিভার্সিটি যেটি হোক না কেন, আপনার ব্রিলিয়ান্ট রেজাল্ট যাই হোক না কেন, আপনার দ্বারা সম্ভব না।
তাহলে প্রথমত আমি কি বলছিলাম, বিসিএস এর চাকরি পাওয়ার জন্য, বিসিএস এর চাকরি পাওয়ার জন্য হচ্ছে আপনার ইতিবাচক চিন্তার অধিকারী হতে হবে। এর অর্থ কি, যে আপনার দ্বারা সম্ভব বা আপনি পারবেন। 2 নম্বর কথা হচ্ছে যে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, অর্থাৎ কনফিডেন্ট। আপনাকে হতে হবে কনফিডেন্ট। তাহলে প্রথমত আপনাকে পজিটিভ থিঙ্কিং এর অধিকারী হতে হবে, দ্বিতীয়ত আপনাকে কনফিডেন্ট হতে হবে, তৃতীয়ত আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। কঠোর পরিশ্রমী কথাটা কেন বলছি, এই জন্য বলছি যে যেহেতু এটি একটি প্রেস্টিজিয়াস জব, এই জবে সবাই আসতে চায়, কিন্তু আপনি সবাইকে টপকে অমিত সাহা কমেন্ট করছে, অনেকে কমেন্ট করছে, থ্যাংক ইউ আলামিন মোল্লা, থ্যাংক ইউ। তাহলে কঠোর পরিশ্রমী হতে হবে। কেন কঠোর পরিশ্রমী হতে হবে, যেহেতু এটি একটি প্রেস্টিজিয়াস জব, যেহেতু আপনি এই চাকরিটি পাওয়ার পরে আপনি যে পাজেরোটি পাবেন, সেই পাজেরোর সামনে কিন্তু 2টা বা 1টা ফ্ল্যাগ স্ট্যান্ড থাকবে। এটা কত বড় মর্যাদা সম্পন্ন চাকরি বুঝতে পারছেন, যে আপনি যে চাকরিটি পাবেন, সেই চাকরির পাওয়ার পরে আপনি যে গাড়িটি পাবেন, সরকারি যে গাড়িটি পাবেন, সেই গাড়িতে কিন্তু একটা ফ্ল্যাগ স্ট্যান্ড থাকে, এই ফ্ল্যাগ স্ট্যান্ড মানে হচ্ছে এই গাড়িটা কিন্তু কোনো ব্যক্তিগত গাড়ি না, এটা কিন্তু সরকারি গাড়ি, মানে রাষ্ট্রের গাড়ি। তো এত বড় মর্যাদা আপনি যে চাকরিতে পাবেন, সেই চাকরির জন্য কি আপনাকে পরিশ্রম হলে হবে, না আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি একটা কথা সবসময় বলি যে পৃথিবীতে প্রতিটা ব্যক্তি কিন্তু সামথিং, কেউ কিন্তু নাথিং না, কেউ কিন্তু এভরিথিং না, এভরি পার্সন ইজ সামথিং। আপনি কিন্তু সামথিং, আপনি কিন্তু ভাবেন না যে আপনি নাথিং। আপনাদের মধ্যে অনেকে হতে পারে যে স্যার আপনি হয়তো একটা মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন, আমার দ্বারা হয়তো সম্ভব না। দিস ইজ টোটালি রং কনসেপ্ট। আপনার মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, একটা কথা কারেক্ট, সেটা হচ্ছে কোন একটা জায়গায় আপনার দুর্বলতা আছে। হয়তো আপনি ম্যাথে দুর্বল, কিংবা আপনি হয়তো ইংলিশে দুর্বল। কিন্তু আপনি যদি ম্যাথে দুর্বল হন, তাহলে আপনি অন্য একটা সাবজেক্টে ভালো, আর যে বাংলাতে ভালো, সে হয়তো অন্য একটা সাবজেক্টে দুর্বল। কাজে কোনো না কোনো জায়গায় প্রত্যেকের দুর্বলতা আছে, আপনার সেই দুর্বলতাগুলো আপনাকে কাটিয়ে উঠতে হবে। তাহলে 3টা কথা, একটা হচ্ছে আপনাকে ইতিবাচক চিন্তার অধিকারী হতে হবে, আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, এবং আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। আমি বিশ্বাস করি যদি আপনার মধ্যে 3টা জিনিস থাকে, তাহলে আপনি কোন ভার্সিটি থেকে পড়ছেন আর কি আপনার রেজাল্ট, এগুলো কোনো ম্যাটার করবে না, আপনার চাকরি হবে ইনশাল্লাহ। আপনি যদি 47 বিসিএস এর জন্য অ্যাপ্লাই করার কোয়ালিফিকেশন অর্জন না করতে পারেন, তাহলে 48 বিসিএস এখানে ভর্তি হয়ে যান। 48 বিসিএস এ আপনি অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যান। আমি মিলন স্যার, আপনাকে আমি ক্লাস দেব ইনশাল্লাহ। আপনি 48 বিসিএস এ ভর্তি হয়ে যান। বাট যদি আপনি ঠিক এই জিনিসটা যদি দেখেন, এর উল্টাটা যদি আপনি দেখেন, টপি বলছো যে ওদের কথাবার্তা শুনলে মনটা ভেঙে যায়। আচ্ছা, যাই হোক, এবার আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি। আমি বিসিএস এর ভাইবা পড়াই। আপনারা অনেকে আমাকে চেনেন, জানেন, মিলন স্যারকে চেনেন, জানেন। প্রতি বছর আমার কাছে ভাইবা পড়ে 70-80 জন এভারেজ বিসিএস ক্যাডার অফিসার হচ্ছে। আমি শুধু এতটুকু বলবো যে আমার কাছে বাংলাদেশের যারা সবচেয়ে মেধাবী ছেলে মেয়ে বলে আমি যাদেরকে মনে করি, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ, এদেরকে আমরা সবচেয়ে মেধাবী মনে করি। মানে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আই এম সো মাচ ফরচুনেট, আমি এই সমস্ত স্টুডেন্টদেরকেও ভাইবা পড়াই। জাস্ট এতটুকু যদি দেখেন যে আপনি যদি যত বড় মেধাবী ছেলে মেয়ে হন না কেন, যেখান থেকে আপনি পড়াশোনা করেন না কেন, যদি আপনি ঠিক এই জায়গাটায় যদি আপনি ইতিবাচকের জায়গায় যদি আপনি নেতিবাচক চিন্তার অধিকারী হন, নেতিবাচক অর্থাৎ যাকে আমরা বলি নেগেটিভ মাইন্ডেড, আর এই আত্মবিশ্বাসীর জায়গাটায় যদি আপনি এর পূর্বে যদি আপনি অতি শব্দটি যুক্ত করেন, যে অতি আত্মবিশ্বাসী, ওভার কনফিডেন্ট, আর এই জায়গাটাতে যদি আপনি অলস হন, অর্থাৎ আপনার কিন্তু আমি একাডেমিক রেজাল্ট নিয়ে কথা বলিনি, একাডেমিক ইনস্টিটিউশন নিয়ে আমি কথা বলিনি, আমি শুধুমাত্র 3টা কোয়ালিটির কথা বলেছি। যে আপনি যদি নেতিবাচক চিন্তার অধিকারী হন, আপনি যদি অতিমাত্রার আত্মবিশ্বাসী হন, অর্থাৎ এখানে যদি আপনি মনে করেন যে আমি সম্ভব, মানে আমার দ্বারা সম্ভব, আমি পারবো, কারণ আমি এত বেশি মেধাবী। মনে রাখবেন, কচ্ছপ এবং খরগোশের যে প্রতিযোগিতা, সেখানে কিন্তু কচ্ছপই জিতেছিল, খরগোশ জিতেনি। এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সংক্ষেপে আমি বলছি আপনাদেরকে। আর আপনি যদি মনে করেন যে আপনার দ্বারা সম্ভব, আপনি পারবেন, অথচ আপনি আইডল পারসন, তাহলে আপনার রেজাল্ট যাই হোক, আর আপনি যেখান থেকে পড়াশোনা করেন না কেন, আপনার দ্বারা বিশেষ কেন কোনো চাকরি হবে না। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। আচ্ছা, এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। প্রথমত বিসিএসটা কি, এটার উত্তর কিন্তু আমি দিয়েছি।
বিসিএসটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে মর্যাদা সম্পন্ন একটি চাকরি। এরপরে দ্বিতীয় যে উত্তরটা সেটা হচ্ছে বিসিএসটা, এই বিসিএস পরীক্ষা কয় ধাপে অনুষ্ঠিত হয়? এই যে বিসিএস পরীক্ষাটা 3 ধাপে অনুষ্ঠিত হয়, মানে বিসিএস পরীক্ষার 3টা ফেজ, 3টা ধাপ। একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, একটা হচ্ছে রিটেন টেস্ট এবং একটা হচ্ছে ভাইবা ভোস। তো যেহেতু আজকের এই যোগ্যতা, আজকের এই আলোচনাটা মূলত 47 বিসিএস কিভাবে আপনি ওভারকাম করবেন অল্প সময়ের মধ্যে, তা আমি সেদিকে আপনাকে ফোকাস করব। তাহলে বিসিএস পরীক্ষার 3টা ধাপ, একটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি, একটা বিসিএস লিখিত, একটা বিসিএস ভাইবা। বিসিএস ভাইবা হচ্ছে এখানে 200 নম্বর থাকে, আর 200 নম্বরের মধ্যে আপনাকে পাস করতে হলে পর আপনাকে কত পেতে হবে? 100 পেতে হবে, অর্থাৎ পাস নম্বর এখানে 50%। 2 নম্বর লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষা এখানে 900 নম্বর থাকে, এখানে পাস নম্বর হচ্ছে 450, অর্থাৎ 50% নম্বর আপনাকে পেতে হবে পাস করতে হলে পারে। এই লিখিত এবং ভাইবা এই দুটো নম্বর যুক্ত হওয়ার পরে আপনি চাকরি পাবেন কি না পাবেন সেটা ডিপেন্ড করে। আর প্রথমে আপনি যে পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষাটির নাম হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, এখানে 200 নম্বরে থাকে। এই 200 নম্বরের পরীক্ষা আপনি কত মার্কস পেলে যে পাস করবেন এটা কেউ বলতে পারবে না। এবার আসেন মৌখিক পরীক্ষা যেটি, ভাইবা যেটি, এই পরীক্ষা আপনাকে উপস্থিত হয়ে, পরীক্ষার হলে উপস্থিত হয়ে আপনাকে পরীক্ষা দিতে হয়। পরীক্ষার হলে বলতে পিএসসি তে উপস্থিত হয়ে পরীক্ষাটি দিতে হয়। আর লিখিত পরীক্ষা যেটা, এটা খাতায় লিখে পরীক্ষাটি দিতে হয়। কাজী এই দুটো পরীক্ষা সম্পূর্ণরূপে আপনার উপর ডিপেন্ড করে, কারণ আপনি স্বাধীনভাবে দুটো পরীক্ষা দেন। বাট প্রথমে যে পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু আপনি স্বাধীনভাবে দিতে পারেন না। সমস্যাটা এই জায়গাটাই, যত বেশি মেধাবী হন না কেন এই প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আপনি পাস করতে পারেন না, অনেকে পাস করতে পারেন না। এটা কারণটা কি? কারণ এই পরীক্ষার সিস্টেমটা কি, এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কি, কোন ভাবে পরীক্ষাটা হয় এটা অনেকে বোঝে না, অনেকে এটা চিন্তা করে না, যে কারণে এই পরীক্ষা একটু আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়। এবার আসেন, আমি যেহেতু আজকের আলোচনাটা প্রিলিমিনারি কেন্দ্রিক, আচ্ছা একটু কমেন্ট করবেন যে বিসিএস এর প্রিলিমিনারি প্রস্তুতি কিভাবে নিতে হয়। মূলত আজকের আলোচনাটা হচ্ছে এটা। তো প্রত্যেকে কি আপনারা এই আলোচনাটা এনজয় করছেন? প্লিজ একটু আমাকে মেক শিওর করেন প্রত্যেকে কি কথাগুলো এনজয় করছেন, বা মনে হচ্ছে যে কথাগুলো একটু ইউনিক, আপনারা কি একটু এনজয় করছেন? একটু কমেন্ট করেন তো, আমাকে একটু উৎসাহিত করেন। এবার আসেন প্রিলিমিনারি টেস্ট। প্রিলিমিনারি টেস্টের প্রিপারেশনটা কিভাবে নিতে হয়, আগে প্রিলিমিনারি পরীক্ষাটা কিভাবে হয় সেটা একটু দেখেন। আত্মবিশ্বাসশালী কঠোর পরিশ্রম করতে পারলে 47টা টার্গেট করে পড়াশোনা শুরু করে দিন। ইয়েস, 900 নম্বরের পরীক্ষা কত ধাপে হয় এটা আমি পরে বলবো, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। শুধু আজকে আমি প্রিলিমিনারি টেস্ট নিয়ে আপনাকে আমি কয়েকটা কথা বলছি, খেয়াল করে দেখেন। প্রিলিমিনারি টেস্ট, এই পরীক্ষাটার প্রথম কথাটা আপনাকে মনে রাখতে হবে যে এই পরীক্ষার টাইম কত থাকে। এই পরীক্ষার টাইম, এটা হচ্ছে প্রথম আলোচনার বিষয়। তো দেখেন, আমি যদি আপনাকে বলি এই পরীক্ষার টাইম বা সময়, আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে 2 ঘন্টা। আর যদি আমি এটাকে সেকেন্ডে কনভার্ট করি তাহলে এই পরীক্ষার সময় হচ্ছে 7200 সেকেন্ড। আপনারা কিন্তু এভাবে চিন্তা করেননি। প্রিলিমিনারি পরীক্ষার টাইম হচ্ছে 7200 সেকেন্ড। কিভাবে আপনি একটু কনভার্ট করেন, 2 ঘন্টা এটাকে মিনিটে কনভার্ট করেন, এরপরে এই মিনিটকে সেকেন্ডে কনভার্ট করেন, দেখেন 7200 সেকেন্ড। এই পরীক্ষার সময় হচ্ছে 7200 সেকেন্ড। 2 নম্বর হচ্ছে যে এই পরীক্ষার যে কোশ্চিন মানে প্রশ্ন, সে প্রশ্নের সংখ্যা কয়টা? এখানে প্রশ্নের সংখ্যা হচ্ছে 200টা। এবার 200টা প্রশ্ন দিয়ে যদি 7200 সেকেন্ডকে আপনি ভাগ দেন, তাহলে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার সময় বরাদ্দ থাকে 36 সেকেন্ড, অর্থাৎ 36 সেকেন্ড। তাহলে 200টা প্রশ্ন, 7200 সেকেন্ড, প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার সময় থাকে 36 সেকেন্ড। দেখেন হিসাব ঠিক আছে কিনা, 36 সেকেন্ড। এবার আসেন, এখানে 3 নম্বর যে কথাটা দাঁড়াচ্ছে, এই যে প্রশ্ন যেটা, কোশ্চেন যেটা, সেই কোশ্চেনটা আপনাকে এখানে 2 ধরনের প্রশ্ন আসবে। একটা হচ্ছে তথ্যমূলক আর আরেকটা হচ্ছে বিশ্লেষণমূলক, অর্থাৎ একটা হচ্ছে ইনফরমেটিভ এবং একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল। ইনফরমেটিভ এবং অ্যানালাইটিক্যাল 2 ধরনের প্রশ্ন আসবে 200 নম্বরের। কিভাবে? আমি যদি আপনাকে একটা জিজ্ঞাসা করি যে চর্যাপদ এটা কবে আবিষ্কৃত হয়েছে? 1907 সালে।
তার মানে এই প্রশ্নের উত্তরটা আপনি তখনই পারবেন যখন এটার উত্তর আপনি জানেন। এটাকে বলে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় হ্যামলেট কে লিখেছে, উইলিয়াম শেক্সপিয়ার, এটা ইনফরমেটিভ টাইপের প্রশ্ন, মানে ইনফরমেশন জানা থাকলে কিন্তু সাথে সাথে আপনি আনসার করতে পারবেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়েছে, 1972 সালে 16 ডিসেম্বর, ইনফরমেশনটি জানা থাকলে কিন্তু আপনি আনসারটা দিতে পারবেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ডব্লিউটিও এর হেডকোয়ার্টার্স কোথায়, উত্তর জেনেভা, ইনফরমেশন জানা থাকলে কিন্তু আপনি আনসার করতে পারবেন। আর যদি আপনাকে একটা ম্যাথ, একটা অঙ্ক যদি আসে, টাকায় 5টা কিনে 12টা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়, আপনি কি সরাসরি আনসার করতে পারবেন? একটু কমেন্ট করেন তো। এই যে ম্যাথের যে আমি যেটা বললাম, এটা কি আপনি কি সরাসরি আনসার করতে পারবেন যে টাকায় 5টা কিনে 12টা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? আপনি সাথে সাথে এটার আনসার করতে পারবেন না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এটা ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না, এটাকে বলে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন। তার মানে আপনাকে কিন্তু সময় নিয়ে অঙ্কটা করে আপনাকে আনসার করতে হবে। তার মানে হচ্ছে যে যদিও প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 36 সেকেন্ড বা 36 সেকেন্ড সময় থাকবে, কিন্তু সব প্রশ্নে কিন্তু আপনি 36 সেকেন্ড কাজে লাগাবেন না। কিছু প্রশ্নের উত্তর আপনি 3 সেকেন্ডে বা 2 সেকেন্ড আনসার করে ফেলতে পারেন, আর বাকি কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো করতে কিন্তু আপনার 1 মিনিট বা 2 মিনিট টাইম লাগবে। তো যেহেতু আপনার 1 মিনিট টাইম লাগবে, বা 2 মিনিট টাইম লাগবে, তাহলে আপনার সময় তো 36 সেকেন্ড, তাহলে বাকি সময়টুকু আপনি কোথায় পাচ্ছেন? ওই যে মাথায় রাখবেন যে এটা ইনফরমেটিভ টাইপের প্রশ্ন, সেখানে যদি আপনি 3 সেকেন্ড আনসার করতে পারেন, তাহলে ওই প্রশ্নের জন্য যে 33 সেকেন্ড বেঁচে গেল, ওই সময়টুকু আপনি কাজে লাগাবেন অ্যানালাইটিক্যাল প্রশ্নে। প্রত্যেকে একটু বুঝতে পারছেন কিনা আমাকে একটু নিশ্চিত করেন। মানে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন যেটা, সেই প্রশ্নে আমি 36 সেকেন্ড সময় কাজে লাগাবো না। আমি কি করব? আমি 3 সেকেন্ড বা 4 সেকেন্ডে সেটা আনসার করে ফেলবো। করার পরে যে সময়টুকু আমার বেঁচে গেল ওই প্রশ্নের জন্য, যে সময়টুকু, সেটা আমি অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নে গিয়ে সেই সময়টুকু কাজে লাগাবো। তো অনেক ছেলে মেয়ে বুঝতে ভুল করে, যে প্রশ্নের উত্তরটা সে পারছে না, যেটা ইনফরমেটিভ বা নলেজেবল, সেটার জন্য সময় সে নষ্ট করে। বাট এখানে কৌশলটা কি? আমি 6 বার বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কয়বার? 6 টাইম। 6 বার বিশেষ পরীক্ষায় অংশ নিয়েছি, 6 বার। টু বি ফ্রাঙ্ক, আমি 2 বার প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারিনি, বাকি 4 বার আমি বিশেষ ভাইবা দিয়েছি। তার মানে 4 বার পরপর 4 বার 4টা প্রিলি পাস করছি, 4টা লিখিত পাস করছি, 4টা ভাইবা দিয়েছি। আমার বিশেষের প্রস্তুতি 24তম বিশেষ থেকে। তাহলে বুঝেন এই ব্যাপারে আমার অভিজ্ঞতা কত দিনের, আর আমি দীর্ঘদিন যাবত আপনাদেরকে পড়াচ্ছি। তার মানে হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি? টাইম ম্যানেজমেন্ট। বুঝতে পারছেন? এরপর আসেন, এই যে 200টা প্রশ্ন, সেই 200টা প্রশ্ন 2 ধরনের, কোনটি ইনফরমেটিভ, কোনটি অ্যানালাইটিক্যাল। এখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে বুঝতে হবে পরীক্ষার হলে যে কোনটি ইনফরমেটিভ আর কোনটি অ্যানালাইটিক্যাল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিশেষ পরীক্ষায় যে যে সাবজেক্টের পরীক্ষাগুলো হয়, এই সাবজেক্টগুলোর নাম অনেকে জানে না। যদি কেউ চ্যালেঞ্জ হিসাবে নিতে চান, আমার সাথে নিতে পারেন যে স্যার আপনি কি বললেন, সাবজেক্টগুলোর নাম জানে না। কিভাবে আমি আপনাকে বলি, আমি সাবজেক্টগুলোর নাম বলে দিচ্ছি। বিশেষ পরীক্ষায় যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হয়, সেই সাবজেক্টের নাম কি জানেন? একটা সাবজেক্টের নাম আছে বাংলা ভাষা ও সাহিত্য, আরেকটা হচ্ছে ইংরেজি ভাষা ও সাহিত্য, আরেকটা হচ্ছে যে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, আরেকটা হচ্ছে যে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি, আরেকটা হচ্ছে যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়বলী, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। বিলিভ মি, এই সাবজেক্টগুলোর নাম অনেকে বলে স্যার বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, নৈতিকতা, ভূগোল, প্রত্যেকটা সাবজেক্টের নামই ভুল বলছে। এই আমি কি সত্য কথা বলছি কিনা বলেন তো দেখি? হ্যাঁ, দেখেন আমি সত্য কথা বলছি কিনা। সাবজেক্টের নাম দেখেন, সাবজেক্টের নাম কিন্তু অঙ্ক না, সাবজেক্টের নাম কিন্তু গণিত না, গাণিতিক যুক্তি, ইংলিশটা কি ম্যাথমেটিক্যাল রিজনিং। অনেকে বলে স্যার সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বলে কোনো সাবজেক্ট বিসিএস এ নেই। বিসিএস এর সাবজেক্টের নাম আছে বাংলাদেশ বিষয় বলি, একটা আছে আন্তর্জাতিক বিষয় বলি। আমি আবার অনেকে বলে ভূগোল, ভূগোল না, সাবজেক্টের নাম আছে ভূগোল, পরিবেশ অর্থাৎ জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। এরপরে সাবজেক্টের নাম হচ্ছে ইথিক্স, ভ্যালুজ এবং গুড গভর্নেন্স।
আচ্ছা, এবার আসেন, এটা নিয়ে আমি পরে কথা বলবো। তাহলে প্রিলিমিনারি পরীক্ষা, যেহেতু আপনাকে কি বলছিলাম যেন, প্রিলিমিনারি পরীক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই পরীক্ষার পদ্ধতিটা কি, পদ্ধতি মানে সিস্টেম। এবার দেখেন সিস্টেমটা কি, খেয়াল করেন। এই সিস্টেমটার নাম হচ্ছে এমসিকিউ। এমসিকিউ মানে কি জানেন? এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেন মানে আমি আপনাকে বলে দিচ্ছি, মাল্টিপল চয়েস কোশ্চেন মানে হলো যে প্রশ্ন একটা থাকে কিন্তু উত্তর থাকে চারটা। চারটা বলতে একটা হলে পারে সেটাকে বলে সিঙ্গেল, আর দুটো হলে পারে ডাবল, আর তিনটা হলে পারে ট্রিপল, আর যেহেতু তিনের অধিক এটাকে বলা হয় মাল্টিপল। যদিও তিনের অধিক হলে পারে চারটা হলে পারে 4 ফোল্ড, পাঁচটা হলে পারে 5 ফোল্ড। এরপরে যেহেতু চারটা উত্তর থাকে তাহলে এটাকে বলা হচ্ছে 4 ফোল্ড বা এটাকে বলে মাল্টিপল। তার মানে এখানে উত্তর, এখানে প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন, আর অপশন থাকে ক, খ, অপশন থাকে গ, অপশন থাকে ঘ। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে কি বলা হয়েছে, আচ্ছা আপনাকে প্রত্যেকে এনজয় করছেন আলোচনাগুলো, তাহলে একটু শেয়ার করে দেন। যেহেতু একটা প্রশ্নের চারটা উত্তর থাকে, আপনাকে কি বলা হয়েছে, আপনাকে বলা হয়েছে যে প্রথমত সঠিক উত্তরটি আপনি বাছাই করেন, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে যেটি সঠিক উত্তর সেই সঠিক উত্তরে যে অপশনটি সেটি আপনি বৃত্ত ভরাট করেন। আপনাকে দুটো অপশন দেওয়া হয়েছে, মানে দুটো দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, দুটো কাজ আপনাকে বলা হয়েছে। অর্থাৎ প্রথমে আপনি সঠিক উত্তরটি বাছাই করবেন, তারপরে যেটি সঠিক উত্তর হবে সেটিকে আপনি বৃত্ত ভরাট করবেন। তাহলে দুটো কাজ। এখন আপনাকে যদি বলা হয় যে সঠিক উত্তরটি বাছাই করেন, তাহলে হুইচ ইজ কারেক্ট আনসার, এট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোনটি কারেক্ট আনসার, সঠিক উত্তর কোনটি, you have to achieve the capability to find out the correct answer at first. If you are not able to do so, you have to find out which are not correct answer, which is not correct answer, that means which are wrong answers. তাই না? আপনাকে বলা হয়েছে যে সঠিক উত্তরটিতে গোল দাগ দেন, তাহলে সঠিক উত্তরটি যদি আপনি বাছাই করতে পারেন যে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে এটা, যেমন একটু আগে আমি বলেছিলাম যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্ক কোথায় আছে, এখানে নিউ ইয়র্ক কোথায় আছে, এটা আছে ক অপশনে আছে। তাহলে আমরা গোল দাগ দিলাম, বৃত্ত ভরাট করলাম, এটি আমার সঠিক উত্তরটি আমার জানা আছে, আনসার করলাম। এখন যদি আপনাকে একটা প্রশ্ন করা হয়, একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আপনাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝায় যে টাকায় 5টা কিনা হয়েছে আর 6টি বিক্রি করা হয়েছে, তাহলে আপনার এত পার্সেন্ট লাভ, এত পার্সেন্ট লাভ, এত পার্সেন্ট লাভ, বা এত পার্সেন্ট ক্ষতি, বা এত পার্সেন্ট ক্ষতি, এত পার্সেন্ট লাভ, এভাবে অপশন থাকলো। তাহলে আপনাকে তো বলা হয়েছে যে টাকায় 5টা কিনা হয়েছে, 6টা বিক্রি করা হয়েছে। তা 5টা কিনে 6টা বিক্রি করলে কখনো কি এটি লাভ হয়? এটা সবসময় ক্ষতি হবে। তাহলে অপশনের মধ্যে যেটা যেটা লাভ আছে সেই অপশনটা আপনি বাদ দিয়ে দেন। যদি 3টায় লাভ থাকে 3টায় বাদ দিয়ে দেন, যেটা বাকি থাকে সেটি সঠিক আনসার। তার মানে আই উড লাইক টু কনভে দ্য মেসেজ দ্যাট ইফ ইউ আর নট এবল টু ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রং আনসার্স। অর্থাৎ সঠিক আনসার কোনটি আপনি জানেন না, কিন্তু এই 3টা ভুল আনসার। যদি আপনি ভুল আনসার বের করতে পারেন তাহলে ভুল আনসার গুলো বাদ দিলে যেটি থাকে সেটি সঠিক আনসার। সবাই কি ক্লিয়ার কিনা? আপনারা একটু ক্লিয়ার কিনা আমাকে একটু মেসেজ কনভে করেন। আমি আজকে প্রথম আসছি তো এটা নিয়ে দীর্ঘমেয়াদী কথা বলবো। তার মানে হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট বুঝতে হবে, যে কোনটি ইনফরমেটিভ প্রশ্ন, কোনটি অ্যানালাইটিক্যাল প্রশ্ন, কোন প্রশ্নে আমি কতটুকু সময় দিব, এরপরে সঠিক উত্তরটি যেটি সেটিকে আমি খুঁজে বের করতে পারবো কিনা, আর যদি না বের করতে পারি তাহলে কোনটি ভুল উত্তর সেটা আমি খুঁজে বের করব। যদি আমি সঠিক উত্তরটি খুঁজে বের করতে না পারি তাহলে আমি ভুল উত্তরটি খুঁজে বের করব, আর ভুল উত্তরটি খুঁজে বের করতে পারলে ভুলগুলো বাদ দিলে যেটি থাকে সেটি সঠিক আনসার। আর অপশন থাকবে 4টা, 4টার মধ্যে একটা সঠিক আনসার যদি আপনি বের করতে না পারেন, আর যদি আপনি বের করতে পারেন যে 3টায় ভুল আনসার বের করতে পেরেছি, তাহলে যদি আপনি 3টায় ভুল আনসার বের করতে পারেন তাহলে যেটি থাকে সেটি হচ্ছে সঠিক আনসার। এরকম ভাবে অসংখ্য অসংখ্য টেকনিক আছে প্রিলি পাস করার। প্রিলিমিনারি পাস করার জন্য মেধাবী হতে হয় না, প্রিলিমিনারি পাস করার জন্য কৌশলী হতে হয়। মেধাবীদের পরীক্ষা লিখিত আর ভাইবা। ভাইবাতে দেখা একজন প্রার্থীর ম্যাচুরিটি মানে পরিপক্কতা, আর লিখিততে দেখা হয় তার ট্যালেন্ট বা মেরিট, আর প্রিলিমিনারিতে দেখা হচ্ছে তার টেকনিক বা কৌশল। আশা করছি এগুলো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বুঝাবো।
এরপরে আসেন সর্বশেষ যে কথা, যে প্রিলিমিনারি প্রস্তুতিটা আপনি কিভাবে আপনাকে নিতে হবে। হ্যাঁ, এখানে আপনাকে নিতে হবে। শোনেন, আমি সংক্ষেপে আপনাকে বলবো, প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনার হিউজ সিলেবাস আছে। আমি জাস্ট একটা ইঙ্গিত দিচ্ছি। এই 200 নম্বরের পরীক্ষা একটা কমন ব্যাকগ্রাউন্ড, তাই না? একটা কমন গ্রাউন্ড। এনে বুয়েট থেকে একটা ছেলে আসবে, কুয়েট থেকে আসবে, সুয়েট থেকে আসবে, রুয়েট থেকে আসবে, বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে আসবে, এখানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, এখানে কৃষি ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, বিভিন্ন সাবজেক্ট থেকে আসবে। অথচ সবার জন্য প্রশ্ন কিন্তু 200টা, সেম প্রশ্ন। তার মানে যিনি প্রশ্নকর্তা, যিনি প্রশ্ন করবেন, তিনি কিন্তু খেয়াল করবেন যেহেতু 200টা প্রশ্ন সেম, আর এখানে বিভিন্ন কোয়ালিটির স্টুডেন্ট আসবে, তাই এমন কোনো প্রশ্ন করবে না যেটা আপনাকে ডিপলি জিজ্ঞাসা করা হবে। এখন শেক্সপিয়ার উদাহরণ দিলাম, ইংলিশের ক্ষেত্রে আপনাকে উদাহরণ দিলাম যে শেক্সপিয়ার লিখেছে হ্যামলেট। পরীক্ষায় তো আসতে পারে হ্যামলেট কার লেখা? শেক্সপিয়ারের। এখন আপনার প্রস্তুতিটা যেন এমন না হয় যে শেক্সপিয়ার সম্পর্কে আপনি পিএইচডি করলেন। তাহলে শেক্সপিয়ার সম্পর্কে বেশি জানবে ইংলিশের স্টুডেন্ট, বাট এখানে কিন্তু ওই প্রশ্ন একজন বুয়েট, একজন মেডিকেল একটা স্টুডেন্ট পরীক্ষা দিবে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ 1907 সালে আবিষ্কৃত হয়েছে, এটা আপনার জানতে হবে। কিন্তু চর্যাপদ আবিষ্কার করার সময় হরপ্রসাদ শাস্ত্রী তিনি কি ধুতি পরে আবিষ্কার করেছেন নাকি লুঙ্গি পরে আবিষ্কার করেছেন, এ পর্যন্ত তো আপনার জানার দরকার নেই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন যে সিলেবাসটা কিভাবে আপনি সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে পড়বেন? আপনাকে কোন পর্যন্ত যেতে হবে? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে, আপনারা সকলে জানেন। কমেন্ট করেন তো যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে। কে বলতে পারবেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে? বলেন, কমেন্ট করেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে। দেখি আপনাদের কমেন্টের অপেক্ষা আমি আসি। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে? কে পারবেন দেখি, কার কমেন্ট আগে আসে? আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে? কমেন্ট করেন। এখন পর্যন্ত কারো কমেন্টটা পেলাম না আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে। এটা কি আপনারা পারেন না? সবাই তো পারেন। দেখি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে বলেন। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নামটা বলেন। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে? আচ্ছা, যারা কমেন্ট আমি পাইনি। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার জো বাইডেন। ওই যে একজন কমেন্ট করছে ডোনাল্ড ট্রাম্প, প্রশ্ন বুঝতে পারেননি। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন, আর আমেরিকার নিউলি ইলেক্টেড মানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখনো শপথ নেননি, তাই তিনি বর্তমান প্রেসিডেন্ট না, তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট। আমার অভিজ্ঞতা এটা নিয়ে অনেক কথা আছে, শুধু এতটুকুই বলবো যে আমার পরামর্শগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা পরীক্ষায় ফেল করবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, এতটুকু বিশ্বাস আছে তো নাকি? আমার উপরে বিশ্বাস আছে যে পরামর্শগুলো যদি আমি আপনাদেরকে যেটা দিব, এরকম পোস্টের মধ্যে অনেক ফাঁকফোকর আছে, অনেক ফাঁকফোকর আছে। আচ্ছা, যাই হোক, আপনাকে যেটা বলবো, আপনাকে প্রথমেই যেহেতু পরীক্ষা মে মাসে, সংক্ষিপ্ত সময়, সম্ভাব্য পরীক্ষা মে মাসে, আমাদের হাতে যে সময়টুকু আছে এই অল্প সময়ের মধ্যে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে বর্জন, আর আরেকটা হচ্ছে অর্জন। ওই একটু আগে যেটা বলছিলাম, আপনাকে হিউজ ইনফরমেশন রয়েছে, তাই না? তো সেই হিউজ ইনফরমেশনের মধ্যে আপনি কোনটা পড়বেন আর কোনটা পড়বেন না, এটা আপনাকে প্রথমে বাছাই করতে হবে। অর্থাৎ এই বর্জন করবেন কোন জিনিসটা, আর অর্জন করবেন কোনটা। অর্জন করবেন যেটা আছে আপনার প্রয়োজনীয় বা দরকারি, আর বর্জন করবেন হচ্ছে দুটো জিনিস, একটা আছে অপ্রয়োজনীয় এবং আরেকটা আছে নিষ্প্রয়োজনীয়। একটা আছে নেসেসিটি, একটা আছে নন নেসেসিটি, আর একটা আছে আননেসেসিটি। আমি একটু আগে বলছিলাম একটা আছে নন নেসেসিটি, একটা আছে আননেসেসিটি, বা একটা আছে নট নেসেসারি, একটা আছে নট নেসেসারি, সারাসন প্লিজ, একটা আছে আননেসেসারি। অপ্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে অবশ্যই বাদ দিতে হবে, আর যেগুলো প্রয়োজনীয় সেটা আপনার অর্জন করতে হবে। এখন যেহেতু সময় আপনার হাতে অল্প আছে, এই অল্প সময়ের মধ্যে নেসেসারি তথ্যগুলো কিভাবে পড়বেন এবার দেখেন।
47তম বিসিএস এ যেহেতু সার্কুলারটা দিয়ে দিয়েছে, সম্ভাব্য পরীক্ষার ডেট হচ্ছে মে মাসে। এই অল্প সময়ের মধ্যে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর প্রিলিমিনারি নম্বর তো যেহেতু আপনার লিখিত নম্বরের সাথে কাউন্ট হয় না, কারণ এই পরীক্ষাটিকে বলে বাছাই পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এর অর্থ হচ্ছে আপনি লিখিত পরীক্ষার সুযোগ পাওয়া। প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু কেউ পাস করে না বা কেউ ফেল করে না। প্রিলিমিনারি পরীক্ষা যারা অংশগ্রহণ করে, এখান থেকে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হয়, আর অনেকে লিখিত পরীক্ষার সুযোগ পায় না। এটা ডিপেন্ড করবে নম্বরের উপরে। তো জব মেডিসিনের পক্ষ থেকে সর্বশেষ মানে বিশেষ করে সার্কুলার পরবর্তী একটা ব্যাচ অফার করা হয়েছে। তো সেই ব্যাচ সম্পর্কে স্যার কি বলবেন নাকি আমি বলবো, নাকি বলবেন? তো সেই ব্যাচটির নাম হচ্ছে ম্যারাথন ব্যাচ। প্লিজ প্রত্যেকে একটু কনসেন্ট্রেটেড হন। যে ব্যাচটির নাম হচ্ছে ম্যারাথন ব্যাচ, এবং এই ম্যারাথন যে ব্যাচটা, সেই ব্যাচে টোটাল 110টি ক্লাস থাকবে। টোটাল 110টি ক্লাস থাকবে, প্রতিটা ক্লাস 3 ঘন্টা করে থাকবে। আর মোট টপিকে গিয়ে নির্ধারণ করা হয়েছে 144টি। তার মানে বুঝতে পারছেন, যেহেতু 144টি টপিক নির্ধারণ করা হয়েছে, আর প্রত্যেকটা সাবজেক্টের যারা এক্সপার্ট তারা কিন্তু এগুলো টপিকগুলো সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে 146টি পরীক্ষা হবে। আর এই পরীক্ষায় 47তম বিসিএস এর এই ব্যাচের টার্গেট নম্বর থাকবে 150। অর্থাৎ যারা এই ব্যাচে যুক্ত হবেন, টার্গেট থাকবে তারা যেন 200 নম্বরের মধ্যে 150 পায়। এটা টার্গেট, আমি শিওরলি বলতে পারবো না, এটা থাকবে টার্গেট। প্রিলিমিনারি পরীক্ষা আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, 200 নম্বরের মধ্যে প্লাস মাইনাস যদি 120 থাকে, ইনশাল্লাহ আপনি ওভারকাম করবেন। যদি 120 প্লাস মাইনাস থাকে, তার মানে আমাদের টার্গেট কিন্তু 150। 146টা এক্সাম থাকবে, 144টা এখানে টপিক থাকবে, আর প্রতিটা ক্লাস 3 ঘন্টা করে হবে। সর্বশেষ যদি আমি বলি, আর এই ব্যাচটায় যারা অফলাইনে ভর্তি হবেন, রেগুলার কোর্স ফি 8,000 টাকা, বাট এই মুহূর্তে অফার 5,000 টাকা। যারা আজকে ক্লাসটা করলেন বা আজকের মধ্যে যদি ভর্তি হন বা এই অফারটা যদি নিতে চান, তাহলে 5,000 টাকায় ভর্তি হতে পারবেন। আর যারা অনলাইনে ক্লাসটা করবেন, 5,000 টাকা রেগুলার ফি, বাট অফার প্রাইস হচ্ছে এখানে 3,000 টাকা। সর্বশেষ একটা এক্সাম ব্যাচ আছে, সেই এক্সাম ব্যাচে অফলাইন কোর্স ফি 3,000 টাকা আর অনলাইন কোর্স ফি 2,000 টাকা। তো এতটুকু আমি আপনাকে বলবো। বাকিটা আমাদের সম্মানিত এবং শ্রদ্ধেয় মমিনুল স্যার আছেন, আমি স্যারকে একটু আহ্বান জানাচ্ছি। স্যার, আজকের এই যে অফার বা আজকের যে ক্লাস সম্পর্কে বা ওদের যদি কোনো ইয়ে থাকে আপনি একটু ইয়ে করেন স্যার। আচ্ছা, যাই হোক, আমার কলেজের ভাই বোন, আপনারা পুরো সময় ধরে স্যারের কথা শুনলেন এবং স্যার খুব চমৎকার কথা বলছেন। আমি পুরো ক্লাসটাকে আমি বসবো পাশে, আপনি শেষ করেন। আচ্ছা, খাবার জন্য শুভকামনা। আশা করছি দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে, আপনাদের সাথে আমার ক্লাস দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, স্যার তো পুরো বলেই দিল। এখানে আসলে আমাদের যে টিচার প্যানেলটা আছে, এটা খুবই স্ট্রং একটা টিচার প্যানেল। যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত এখনো নিচ্ছেন না, আমি বলবো যে দেখেন, হেলায় বেলায় খেলায় সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগান, কারণ সময় চলে গেলে আসলে আর সময় আসবে না। তো যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। এই নাম্বারগুলোতে স্যার তো পুরো ডিটেলস বলেই দিয়েছেন। অর্থাৎ আপনারা হচ্ছে অফলাইনে ভর্তি হতে পারবেন অফারে 5,000 টাকা, অনলাইনে ভর্তি হতে পারবেন অফারে 3,000 টাকায়। 3,000 টাকার কোর্সে আপনি কিন্তু বই ফ্রি পাবেন। অর্থাৎ আপনি কিন্তু বই ফ্রি পাবেন 2,050 টাকার। তার মানে আপনার কোর্স ফি গিয়ে দাঁড়াইলো কত বলেন? 950 টাকা কিন্তু আমাদের ন্যাচারালি কোর্স ফি। কথা কি বুঝতে পারছি? যদি কোনো কারণে কেউ বই নিতে না চান, তাইলে সেক্ষেত্রে আপনাদেরকে আমরা 2,000 টাকায় ভর্তি নিতে পারবো, সমস্যা নেই। ক্লিয়ার? আমরা আপনাদেরকে এখানে 1,000 টাকা ছাড় দিতে পারবো। স্যার আপনাদের কোচিং করে 150 প্লাস। আচ্ছা, একজন জুনাইদ আলম, এক বেয়াদব স্টুডেন্ট হয়তো বা হবেন, উনি একটা কমেন্ট করছেন, ওনার কমেন্টের ব্যাখ্যাটা আমি দেই। 150 প্লাস পাওয়া তো দূরের কথা, আমাদের প্রতিটা ক্লাস একদম বেসিক থেকে হয়। এটা আপনারা যারা আমাদের ক্লাস করেন তারা খুব ভালোভাবে জানার কথা। কিন্তু এই বেয়াদব ভাইটা আমার অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন, তার কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিই একটু বেয়াদবি করেই। ব্যাপারটা হচ্ছে যে উনি হয়তো আমাদের কোনো কোর্সে যুক্ত নাই, উনি অনলাইনে আমাদের ফ্রি ক্লাস এমসিকিউ ক্লাস দেখে হয়তো বা এই কমেন্টটা করেছেন। আচ্ছা, এমসিকিউ ক্লাস আর বেসিক ক্লাস আকাশ পাতাল তফাৎ। কারণ আমরা ফ্রিতে এমসিকিউ ক্লাসগুলো আপনাদেরকে দেই অ্যাক্টিভিটিস ঠিক রাখার জন্য বা আপনাদের একটু হেল্প করার জন্য, কারণ এমসিকিউ অনেক সময় রিপিট হয়, ওই রিপিট হওয়া কোশ্চেনগুলো আমরা পাই। কিন্তু আমাদের যারা পেইড ক্লাস করেন তারা একটু কমেন্ট করবেন যে আমরা বেসিকে বিন্দু পরিমাণ ঘাটতি রাখি কিনা। আমরা যে বেসিক পড়াই, যারা একটু পেইড ব্যাচে আছেন আমাদের, তারা একটু কমেন্ট করেন, ওর জবাবটা আপনারাই দিয়ে দেন যে আমরা বেসিক পড়াই কিনা। বেসিক A to Z আমরা আপনাদের
একেবারে মাথার মধ্যে সেট করাই দেই কিনা একটু কমেন্ট করবেন সবাই, একটু কমেন্ট করবেন যে আমাদের পেইড বেসের ক্লাসগুলোতে আমরা শুরুতে আপনাদের টোটালি পুরো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করি কিনা, একটু কমেন্ট করবেন সবাই, তাইলে উনার জবাবটা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, উনাকে আমরা জবাবটা দিতে পারবো। আচ্ছা স্যার, আমরা তো ভর্তিকৃত স্টুডেন্ট, পড়াশোনাটা এগাবো কিভাবে সে গাইডলাইন দেন। আচ্ছা, পড়াশোনাটা এগোনোর কিছু বুদ্ধি হচ্ছে আমাদের নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত এক্সাম দিতে হবে, টোটালি আমাদেরকে কি বলবো মানে আমাদের হচ্ছে স্যার আমি পেইড ব্যাচের স্টুডেন্ট, এখানে বেসিক পড়ানো হয়। এই যে মৌসুমী আক্তার আপু আমাদের কমেন্ট করেছেন, জি স্যার আমি পেইড ব্যাচের স্টুডেন্ট। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা খুব ভালোভাবে জানেন যে আসলে কতটুকু বেসিক, বেসিক অসাধারণ ক্লাস হয়। ফ্রি ক্লাসে এমসিকিউ পড়ানো হয়, এক্স্যাক্টলি। তাহলে ফ্রি ক্লাসে এমসিকিউ আপনাকে আমি কি বেসিক শেখাবো? ফ্রি ক্লাসে এমসিকিউ এর জাস্ট একটা ধারণা দেওয়া হয় যে এই আইটেমের প্রশ্নগুলো হয়। সো কিছু বেয়াদবি স্টুডেন্ট আছেন যারা ফ্রি ক্লাস করে যদি আমাদের টিচার প্যানেলকে কি বলবো যাচাই বাছাই করে, তাহলে এটা বেয়াদবি ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ওনাকে আমি কমেন্টে রেখে উত্তরটা দিলাম এবং চরমভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম। যারা আমাদের পেইড ব্যাচে আছেন তারা খুব ভালোভাবে জানেন যে জব মেডিসিন কতটা নিখুঁতভাবে বেসিক পড়িয়ে তারপরে সামনে আগানোর চেষ্টা করেন। কথা কি বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? সো যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এরকম ভাইরাজের কথা শুনবেন না। আপনি আপনার নিজেকে শানিত করার জন্য, নিজেকে উদ্যম শক্তিতে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি নিজেকে নিজেই প্রস্তুত করবেন, নিজেকে নিজেই সিদ্ধান্তের জায়গায় রাখবেন। কথা কি বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? ওকে। এই যে আরিফা সুলতানা, জি স্যার ফ্রি ক্লাস দেখে অনেক উপকার হয়। হ্যাঁ, ফ্রি ক্লাসে আমরা এমসিকিউ গুলো পড়াই যাতে করে আপনাদের উপকার হয়, বেসিক অনেক ভালো করে বোঝানো হয়। জি স্যার। নাসরিন আক্তার আপু আমাদের কমেন্ট করেছেন, জি স্যার বেসিক অনেক ভালো করেই বোঝানো হয়। কারণ আগে আমি আমার ম্যাথের কথা বলি, আমি 2 ঘন্টার একটা ম্যাথ ক্লাসে আমার মনে হয় যে আমি 1 ঘন্টা 10 মিনিট শুধু বেসিক ক্লাস নেই, 1 ঘন্টা 10 মিনিট শুধুমাত্র বেসিক ক্লাস নেই। এরপরে ওই বেসিকের উপর নির্ভর করে ওই টপিকে বিগত বছরে যত কোশ্চেন আসছে সব প্রশ্ন কিন্তু আমি ধরে 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 সলভ করাই দিই। আমি কি কথা বুঝাইতে পারছি? তাইলে আপনাকে তো এটা বোঝা উচিত যে 1 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টার ক্লাসে 1 ঘন্টা 10 মিনিটই বেসিক হয় আর 50 মিনিট হয় সলভ ক্লাস। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার, আউটস্ট্যান্ডিং ক্লাস হয়। ম্যারাথন ক্লাসগুলো আমরা করতে পারবো না। আর কবে থেকে শুরু হবে? ম্যারাথন ক্লাসগুলো করতে পারবেন যারা ম্যারাথন ব্যাচে যুক্ত থাকবেন, তারাই করতে পারবেন। আচ্ছা, আমি এবার একটু লাইনে আসি। যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমার কলেজের ভাই। এই যে উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে, অর্থাৎ আপনারা হচ্ছে 01901519501950 থেকে এই 01 থেকে 09 পর্যন্ত, 01 থেকে 09 পর্যন্ত যে কোনো নাম্বারে আপনারা কল করে আমাদের এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? ফ্রি ক্লাস করে অনেক 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 মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষা দিয়ে পাশ করেছি এবং চাকরিও হয়েছে আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খাইরান। শরীফুল ইসলাম ভাই একদম ঠিক বলেছেন স্যার, মাশাআল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। আচ্ছা, এটাই আসলে আমি কিন্তু ওনাকে কমেন্টে রেখেই এই জবাবগুলো দিলাম। আমি চাইলে তাকে ব্লক করে দিতে পারতাম, কিন্তু আমি খুব খ্যাপা মানুষ। আমার কথা হচ্ছে যখন আপনি কোয়ালিটির বিপক্ষে, এই যে আমাদের দেশে আমি বললাম না যে কেন জ্ঞানীরা জন্মায় না বা কেন জ্ঞানীরা তার জ্ঞানের ভান্ডারটা আরো বাড়ানোর চেষ্টা করে না, কারণ আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব হচ্ছে কোন একটা ভালো কাজের আমরা প্রশংসা করতে জানি না, কোনো একটা খারাপ কাজ করলে সে কাজের প্রশংসা আমরা করি, কিন্তু ভালো কাজ যারা করে তাদেরকে যে ইন্সপায়ার করব, তাদেরকে যে আমরা উপরে মাথার তাজ হিসাবে রাখবো বা তাদেরকে যে আমরা আইডল হিসাবে রাখবো, আমরা এই কাজটা করি না। আমরা সবসময় ট্রোলে বিশ্বাস করি, কিভাবে আরেকজনের ক্ষতি করা যায়, এই ধরনের বিশ্বাসে আমরা বিশ্বাসী। যেমন দেখেন জব মেডিসিনের আবির্ভাব হওয়ার কারণে আজকে আপনারা পুরো বাংলাদেশে অনলাইন বলেন অফলাইন বলেন পুরো বাংলাদেশে কিন্তু কোর্স ফি ডাউন করছে এই জব মেডিসিন। কেন? কারণ বেকারদের কথা তারা চিন্তা করে, বেকারদের কথা তারা ভাবে। এখন এই সেম জায়গায় কিছু ভাইরাস আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানেরও হইতে পারে, প্রতিষ্ঠানের মালিক হিসেবেও হতে পারে, এরা ফেক আইডি দিয়ে অনেক সময় চেষ্টা করেন জব মেডিসিনের বিপক্ষে 2-4টা কথা বলার জন্য, কিন্তু আলটিমেটলি আমরা সব সময় এখানে কি বলবো ওপেন চ্যালেঞ্জ দিয়ে কাজ করি। এই যে আপনারা যারা কোর্সে ভর্তি হবেন, কোনো কারণে ক্লাস খারাপ লাগলে বা আমাদের কোনো কোয়ালিটিতে যদি আপনার তারতম্য মনে হয়, আপনি টাকা রিফান্ড নিয়ে নিয়েন। আমরা তো মানি রিফান্ড গ্যারান্টিও রাখছি, এমন না যে আমরা আমাদের কোর্সের মধ্যে কোনো ভনিতা করি। তা আপনারা যারা বেসিক ক্লাসগুলো করবেন প্লাস হচ্ছে আমাদের লেকচার শিট ফলো করবেন, আশা করা যায় যে আমরা যে টার্গেট রেখেছি টার্গেট আমরা ফিল আপ করতে পারবো ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি আমার কলিজার ভাই বোন? সো বেসিকের উপর পুরো নির্ভরশীল আমরা। সো ঠিক আছে, যারা ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ।
আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ম্যারাথন কোর্স সম্পর্কে একেবারে ডিটেলস জানতে পারবেন। 01901519501, 01901519502 অথবা 01901519503। এই 010203040506070809 পর্যন্ত আপনারা কল করলে আমাদের নাম্বারেই কল আসবে। ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।